নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। অভিষেক মানু সিংভি দিদিমণিকে আগেই সতর্ক করে দিয়েছিলেন যে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল হলে সুরাহা মেলার সম্ভাবনা নেই বললেই চলে। কোনো দশমিকেও আসে না সুরাহা মেলার আশা। ঠিক যা অভিষেক মানু সিংভি বলেছিলেন ঠিক সেটাই ঘটল সুপ্রিম কোর্টে। খবরটা সামনে এলো কবে? 19শে অগস্ট। কিন্তু 5ই অগস্ট সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমারের চেম্বারে তার ব্রাদার জাজও ছিলেন। সেখানে এই রিভিউ পিটিশন নিয়ে জাস্ট সামান্য একটু শুনানি হয় এবং প্রত্যেকটা রিভিউ পিটিশন খারিজ হয়ে যায়। অনেকগুলো রিভিউ পিটিশন ছিল এবং সুপ্রিম কোর্ট দর্থহীন ভাষায় জানিয়ে দেয় যে রায় তারা দিয়েছিলেন এপ্রিল মাসে, সেই রায় লেটার এন্ড স্পিরিটে বহাল থাকবে। এবং এটা যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি সেটা সুপ্রিম কোর্ট আবার জানিয়ে দিল। এবং তারা যে কথাটা বলল যে ওয়েমার শিট না থাকা, তার মিরর ইমেজ না থাকা জন্য যোগ্য অযোগ্যকে বাছাই করা সম্ভব হয়নি এবং কিছু যোগ্য এই পরিস্থিতির শিকার হয়েছেন, এটাও সুপ্রিম কোর্ট স্বীকার করে নিয়েছে। কিন্তু প্রক্রিয়াটার স্বচ্ছতা বজায় রাখার স্বার্থে তারা এই কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে এবং এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ, শিক্ষা দপ্তরের জন্য যে এই কাণ্ডটা ঘটেছে সুপ্রিম কোর্ট কিন্তু সেটাও আবার দর্থহীন ভাষায় জানিয়ে দিয়েছে। আগের বার সুপ্রিম কোর্ট বলেছিল যে 17 রকমের দুর্নীতি হয়েছে, পুরো গন্ধ বেরোচ্ছে নিয়োগ প্রক্রিয়া থেকে। এবং রাজ্য সরকার বা এসএসসির আইনজীবীরা বলেছিলেন যে সুপ্রিম কোর্টের রায়ে যেন এই প্রতিষ্ঠানগুলো সম্পর্কে কড়া মন্তব্য না করা হয়, কিন্তু সুপ্রিম কোর্ট সেই কথাও শোনেনি এবং বলেছে দুর্নীতিকে ঢাকবার জন্য এই প্রতিষ্ঠানগুলো সক্রিয় ছিল। অর্থাৎ 2016 সাল থেকে যে এসএসসি নিয়ে যে বিতর্ক তার পরিসমাপ্তি হলো। এখন একটা কিউরেটিভ পিটিশন দাখিল করতে পারে যে জাজমেন্টের একটু নমনীয় হওয়ার জন্য। দেখুন, 7,000 শিক্ষক, অশিক্ষক, কর্মচারীকে তাদের বেতন ফেরত দিতে হবে, কারণ সুপ্রিম কোর্ট মনে করছে এরা কিভাবে নিয়োগপত্র পেয়েছিলেন, খালি খাতা জমা দিয়ে। প্যানেলের নিচের দিকে নাম ছিল, উপর দিকে উঠেছে প্যানেলের বাইরে থেকে, আর প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও সেখান থেকে প্রার্থীদের নিয়োগপত্র দেওয়া হয়েছে। পুরো বিষয়টা থেকে গন্ধ বেরোচ্ছে, গন্ধ। অর্থাৎ এই যে রাজ্য সরকার, শিক্ষামন্ত্রী, মুখ্যমন্ত্রী বারবার করে বলছিলেন না, খুঁড়োর কল ঝুলিয়েছিলেন যে রিভিউ পিটিশন হবে, দেখা যাক কি হয়। কি হলো রিভিউ পিটিশনে আমরা বুঝতে পারলাম। এবং যারা যোগ্য তারা অথৈজলে পড়লেন, যার দায় তাদের নয়। এর পুরো দায় শিক্ষা দপ্তর, এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ এবং অবশ্যই রাজ্য সরকারের। কারণ এরা দুর্নীতিটাকে প্রাতিষ্ঠানিকীকরণ করেছে। এই কথাটা আমরা বারবার করে বলেছি যে দুর্নীতির প্রাতিষ্ঠানিকীকরণ করা এই সরকারের টেনিওরের একটা সবথেকে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। ওয়াকিবহাল মহল মনে করছে যে প্রাথমিকেও ঢাকি সহ বিসর্জন হবে। এখন মাননীয় নেতাজি ইন্ডোরে কি বলেছিলেন আপনাদের নিশ্চয়ই মনে আছে, এপ্রিল মাসে। সেখানে নির্বোধ সরকার সহ অনেকে ছিলেন, বলেছিলেন যে মানবিক মুখ্যমন্ত্রীর উপর ভরসা রাখতে। তা মানবিক মুখ্যমন্ত্রী কি বলেছিলেন যে জীবন থাকতে একজন যোগ্য চাকরির যারা পেয়েছেন তাদের গায়ে কোনো আঁচ লাগবে না। তার নাকি অনেক প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, প্ল্যান ডি, প্ল্যান ই সব মজুত আছে। এখন দেখি কোন প্ল্যানকে কাজে লাগিয়ে তিনি যোগ্য চাকরিহারাদের চাকরিটাকে ফিরিয়ে দিতে পারেন। কারণ এরা ভিকটিম অফ দ্য সার্কামস্টান্সেস। এই যে সুবল বলে যে আদিবাসী ছেলেটা মানসিক চাপ না নিতে পেরে অকালে চলে গেল, এরকম ঘটনা, এরকম কি বলবো,
কতটা অনভিপ্রেত আমরা তো বুঝতেই পারছি। মাত্র 35 বছর বয়স একটা শিশু সন্তান আছে, তার স্ত্রীর আছাড়ি পিছাড়ি কান্না আমাদের তো আন্দোলিত করেছে, কিন্তু তৃণজীবী বুদ্ধিজীবীদের আন্দোলিত করেনি। একটা শব্দ উচ্চারণ করছে না এই তৃণজীবীরা। লজ্জা লাগে? লজ্জা শরম ওদের নেই। মেরুদণ্ড বলে কোনো বিষয়ও নেই, কোনো বস্তুই নেই। মেরুদণ্ডটা এদের যে সরীসৃপ দেখলে লজ্জা পাবে। এই সমস্ত মানুষ বঙ্গেশ্বরীর গুণগান গান। পশ্চিমবঙ্গ যবে থেকে স্বাধীন হয়েছে, মানে দেশ স্বাধীন হয়েছে, পশ্চিমবঙ্গে বিভিন্ন দলের সরকার এসছে, কখনো এরকম শুনেছেন? একেবারে ঢাকি সহ বিসর্জন হয়ে গেল। শিক্ষা আমাদের একটা বড় গর্বের বিষয় ছিল। বাঙালির ধন সম্পদ নাও থাকতে পারে, বাঙালি শিক্ষিত, বাঙালির এই একটা সম্মান ছিল, একটা গর্ব ছিল যে বাঙালির মেধা সম্পদ বাঙালিকে অনেক দূরে এগিয়ে নিয়ে যায়। হয় তারা ব্যবসা বিমুখ ছিলেন, কিন্তু মেধা সম্পদকে পুঁজি করে তারা এগিয়েছেন। কিন্তু যেভাবে শিক্ষা ব্যবস্থার মূলে কুঠারাঘাত করলো এই দুর্বৃত্তরা, এরপরেও কি আপনারা এদেরকে ক্ষমা করবেন? এটা কত বড় অপরাধ যে কোনো সচেতন বঙ্গবাসী মাত্রই সেটা জানেন। তারপরেও কত রকম অজুহাত, কত রকম প্ল্যান। একবার বললেন যারা অযোগ্য শিক্ষাকর্মী তাদেরকে কত গ্রুপ সির 25 বা গ্রুপ ডির 20 এরকম ভাতা দেওয়ার সিদ্ধান্ত, আদালতে চ্যালেঞ্জ হলো, স্থগিতাদেশ হয়ে গেল। আবার তিনি অন্যান্য দপ্তরে অযোগ্যদের চাকরি যাতে হয় তার জন্য উদ্যোগ নিলেন। কিন্তু যারা যোগ্য, যারা চাকরি করতেন এতদিন, তারা অকুল পাথারে পড়লেন। তাদের সামনে একটাই অপশন এখন পরীক্ষা দেওয়া। আচ্ছা, 10 বছর আগে তারা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিলেন, 10 বছর পরে আবার তাদেরকে পরীক্ষা দিতে হবে? এত সহজ বিষয়টা, কিন্তু বাধ্য হচ্ছেন তারা। আমি জানি না এই জট কিভাবে কাটবে বা আদৌ কাটবে কিনা। যোগ্য চাকরিহারারা বলছেন তাদেরকে অভিজ্ঞতার জন্য 40 নম্বর দিতে হবে, তারাই শুধু পরীক্ষায় বসবেন। এতেও আবার সুপ্রিম কোর্টের নির্দেশ ভায়োলেট হবে। তবে যোগ্য চাকরিহারারা যেভাবে সুপ্রিম কোর্টের বিরুদ্ধে বিষোদ্গার করেছেন, সেটাকে আমি মোটেই সমর্থন করি না। আপনাদের আমি অনেকবার আগে ভিডিওতে বলেছি, সুপ্রিম কোর্টের রায়টা পড়ুন। যদি বুঝতে না পারেন, আপনাদের আইনজীবীদের সাহায্য নিন। সুপ্রিম কোর্ট বাধ্য হয়েছে এই ঢাকি সহ বিসর্জন দেওয়ার রায়টা দিতে। আর মিথ্যা জাল বুনছে শিক্ষা দপ্তর, এসএসসি, পর্ষদ, রাজ্য সরকার। কাজ করতে গেলে ভুল হয়, পথে চলতে গেলে পথে খানাখন্দ থাকলে সেই খানাখন্দ এড়িয়ে নতুন পথের সন্ধান করতে হয়। এসব কথা আমরা জানি, কিন্তু যারা চৌর্যবৃত্তির সাম্রাজ্যটাকে এখানে দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করেছেন, তাদের মুখে এইসব জ্ঞানগর্ভ বাণী কি বঙ্গবাসী গ্রহণ করবেন? আমাদের সহ্যেরও একটা সীমা আছে। চারিদিকে শুধু পাপের আঁধা, তোলাবাজি, লুটতরাজ, রাজনৈতিক খুনোখুনি, শিল্প নেই, কর্মসংস্থান নেই, কেন্দ্র সরকারের সঙ্গে পায়ে পা লাগিয়ে ঝগড়া করা, বাঙালি আক্রান্ত, ভাষা সন্ত্রাস চলছে বলে মিথ্যা ন্যারেটিভ তৈরি করা, পরিযায়ী শ্রমিকদের গাজরের টোপ দেয়া, বলে 5,000 টাকা করে তারা পাবেন, এখানে ফিরে আসুন। যে পরিযায়ী শ্রমিকরা পশ্চিমবঙ্গের বাইরে পাপি পেটকা সওয়ালের জন্য গেছেন, তারা কেন ফিরবেন? তারা সেখানে অনেক টাকা রোজগার করেন। আমি অনেক পরিযায়ী শ্রমিকের বক্তব্য শুনছিলাম সমাজ মাধ্যমে চ্যানেলে। তারা একজন বললেন যে আমি 2টো ঘর ভাড়া নিয়েছি, 12,000 টাকা লাগে, আমি পরিবার নিয়ে আছি, মাসে 70,000 টাকা রোজগার করি, আমি কেন 5,000 টাকার জন্য যাব? আর প্রকৃতপক্ষে কোথাও বাঙালি হেনস্থা হয়নি, বাংলা ভাষার উপরও কোনো নিপীড়ন হয়নি। অনুপ্রবেশকারী বাংলাদেশিদের চিহ্নিত করার কাজ চলছে, চলবে, এবং এটা আরো গতিপ্রাপ্ত হবে। বাংলাদেশিরা বাংলা ভাষায় কথা বলে, তাই বাংলা ভাষায় কথা বলে, এর জন্য তারা অনুপ্রবেশ করছে ভারতে।
বেআইনিভাবে পরিচয়পত্র জোগাড় করে ভারতের জনসমুদ্রে মিশে যাচ্ছে। এরা প্রকৃত ভারতীয়দের কাজের সুযোগকে নষ্ট করছে, সেটা এই সরকার মানতে চাইছে না, মিথ্যা ন্যারেটিভ তৈরি করছে। শুধু বিজেপি শাসিত রাজ্যে এটা হচ্ছে না, দিদির ভাতৃপ্রতিম স্টালিনের তামিলনাড়ুতেও এটা হচ্ছে, ভগবত সিং মানের পাঞ্জাবেও হচ্ছে, রেবন্ত রেড্ডির তেলেঙ্গানা, সিদ্ধরামাইয়ার কর্ণাটকেও হবে, সবাই করবে। কারণ অনুপ্রবেশ একটা জাতীয় সমস্যা, জাতীয় নিরাপত্তার পক্ষে বিপজ্জনক। পশ্চিমবঙ্গ অনুপ্রবেশকারীদের স্বাগত জানাতে পারে বলে বিরোধীরা অভিযোগ করছেন, কিন্তু ভারতবর্ষের অন্যান্য রাজ্য তো অনুপ্রবেশকারীদের ঠাঁই নেই, এবং প্রধানমন্ত্রী বলেছেন তো জনবিন্যাস বদলে দেওয়া চক্রান্ত হচ্ছে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. সেই জন্য উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিশন তৈরি হয়েছে। এই যখন পরিস্থিতি, দিদির বাঙালি আক্রান্ত, বাংলা ভাষা আক্রান্ত এই ন্যারেটিভ নো টেকার, তখন মরার উপর খাড়ার ঘা হিসাবে সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্ত, অর্থাৎ ব্যাপারটার পরিসমাপ্তি ঘটল এবং এক্সপোজ হয়ে গেল মিথ্যাচার। বঙ্গেশ্বরী, তার সাঙ্গপাঙ্গদের, তৃণজীবী বুদ্ধিজীবীদের, এসএসসি, বিকাশ ভবন, মধ্যশিক্ষা পর্ষদ, সবার মিথ্যাচারটা বেআব্রু হয়ে গেল। দুর্নীতিকে রীতিমতো ঢাকবার জন্য এরা চেষ্টা করেছে। কোথায় যে দুর্নীতি হলে সেই দুর্নীতির পিছনে কারা যুক্ত তাদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেব, সেটাই তো দস্তুর, সেটাই তো রীতি হওয়া উচিত। তা না করে দুর্নীতিগ্রস্তদের বাঁচাতে এরা কতটা সক্রিয় ছিল সুপ্রিম কোর্টের রায়ে সেটা পরিষ্কার হয়ে গেছে। 17 রকম দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল এসএসসি। তাই এসএসসির পক্ষে আবার একটা পরীক্ষা নিয়ে সঠিকভাবে ফল প্রকাশ করা কি সম্ভব? আমার মনে ডাউট আছে। যারা আদালতে আবেদন করলেন তারা একটা কথা কেন বললেন না যে মাননীয় ন্যায়ালয়ের কাছে যে আপনারা আপনাদের তত্ত্বাবধানে এই নিয়োগ প্রক্রিয়াটা সম্পন্ন হোক? কারণ এসএসসি বা এই ধরনের প্রতিষ্ঠানের উপর আমাদের কি আর কোনো ভরসা আছে? ভরসা থাকতে পারে? ভরসা থাকার মতো কোনো যৌক্তিক কারণ আছে? যারা 17 রকম দুর্নীতি করে একটা নিয়োগ প্রক্রিয়াকে সম্পাদন করেছিল, রাতারাতি তাদের উপর কিভাবে আস্থা, কিভাবে ভরসা মানুষ ফিরে পাবে বলুন তো? এটা যদি আদালতের একেবারে প্রত্যক্ষ নজরদারিতে এই নিয়োগ প্রক্রিয়াটা হতো, যেটা হওয়ার কথা, তাহলে আমরা আশ্বস্ত হতাম। কিন্তু এসএসসি পুরো হচ্ছে ঠগের বাড়ির ভোজ, আর এই প্রশাসনের সর্বস্তর শুধু মিথ্যা জাল, মিথ্যার বেসাতি। মিথ্যাচার করতে 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 এমন একটা পর্যায়ে এরা পৌঁছেছে যে মিথ্যা জালে এরা জড়িয়ে যাচ্ছে। শুধু টুপি টাপা দিয়ে ভোট কুড়োবো, শুধু মানুষকে মিথ্যা আশ্বাস দেব, অযোগ্যদের বাঁচাতে আদালতে যাব, কিন্তু যোগ্য চাকরিয়ালদের চাকরি যাবে, বঞ্চিতরা পথের তুলায় বসে থাকবে। এটাই তো বাস্তব। আমি জানি না বঙ্গবাসী কিভাবে পুরো বিষয়টাকে দেখবেন। আমি তো আবার বলছি, জল মাথার উপর দিয়ে বইতে শুরু করেছে। এরা যে কাণ্ডটা করেছে, পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে যে বিশ্বাসঘাতকতাটা করেছে, শিক্ষিত ছেলে মেয়েদের সঙ্গে যে বিশ্বাসঘাতকতা করেছে, এর কি কোনো ক্ষমা হয়? প্রতিবাদ তো জানাতেই হবে। আমরা গণতান্ত্রিক দেশ, গণতন্ত্রের সর্ববৃহৎ উৎসব হচ্ছে ভোট। সেই ভোটের মাধ্যমেই আমরা আমাদের প্রতিবাদটাকে নথিভুক্ত করতে পারি। এছাড়া কিন্তু প্রতিবাদের আর কোনো পথ নেই। প্রতিবাদ কিন্তু সচেতনতার ভাষা। সেই প্রতিবাদ যাতে হয় সেটা নিশ্চিত করার দায়িত্ব আমাদের বাঙালিদের। আর একটা বিষয় যেটা আমি জাস্ট প্রতিবেদনের শেষে আপনাদের বলি, এই যে খেজুরিতে 2 জন মারা গিয়েছিলেন, সেটা নিয়ে বিস্তর জলগোলা হয়েছিল। মেদিনীপুর মেডিকেল কলেজে ময়নাতদন্তের রিপোর্টে বলা হয়েছিল বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা গেছেন। কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি দেবাংশু বসাকের বেঞ্চ বলেছিল এসএসকেএম হসপিটালে 3 জন চিকিৎসক আবার ময়নাতদন্ত করবেন। সেই ময়নাতদন্তের রিপোর্ট এসছে,
মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সেই রিপোর্টটা দেখেছেন। তাতে চিকিৎসকরা বলেছেন বিদ্যুৎপৃষ্ট হয়ে খেজুরিতে দুজনের মৃত্যু হয়নি, অত্যাচার করে, নির্যাতন করে, মারধর করে তাদেরকে মারা হয়েছে। তাহলে মেদিনীপুর মেডিকেল কলেজ এইরকম রিপোর্ট দিয়েছিল কেন? অভিযোগ উঠছে যে স্থানীয় প্রশাসন এবং মেদিনীপুর মেডিকেল কলেজের যোগ সাজসে এরকম ভ্রান্ত ময়না তদন্তের রিপোর্ট দেওয়া হয়েছিল যাতে সবাইকে বিভ্রান্ত করা যায়। কিন্তু এসএসকেএম হসপিটালে 3 জন চিকিৎসক যে ময়না তদন্তের রিপোর্ট দিয়েছেন তাতে স্পষ্ট মেদিনীপুর মেডিকেল কলেজের দেওয়া ময়না তদন্তের রিপোর্ট সর্বৈব মিথ্যা। অত্যাচার করে, নির্যাতন করে খুন করা হয়েছিল দুজনকে। এই বিষয়টা জলও কিন্তু অনেক দূর করা।